সনদে সই করল গণফোরামও। যুগোপযোগী সাংবিধানিক সংস্কারের আশা। নির্বাচনের রিমোট ইসির হাতে নেই, অভিযোগ এনসিপির। ক্ষমা চাওয়ার আহ্বানকে স্বাগত জানালেন সালাউদ্দিন। সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা নিয়ে তার বক্তব্যকে কাট করে প্রচারের অভিযোগ। শাহজালালে ফ্লাইট চলাচল স্বাভাবিক, অগ্নিকাণ্ডের সকল অভিযোগ বিবেচনায় নিয়ে চলছে তদন্ত, জানিয়েছেন উপদেষ্টা শেখ বশির। বাড়ি ভাড়া ৫% সম্মতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে অর্থ মন্ত্রণালয়ের চিঠি। আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রত্যাখ্যান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একদিন পর জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন প্রতিষ্ঠিত গণফোরাম। দুপুরে জাতীয় সংসদের এলডি হলে দলটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং দলের সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান দলের পক্ষে সনদে স্বাক্ষর করেন। এ সময় সুব্রত চৌধুরী বলেন, স্বাধীনতার ঘোষণাপত্র জুলাই জাতীয় সনদে যথাযথভাবে থাকবে আশ্বাস পাওয়ার পরেই গণফোরাম স্বাক্ষর করল। এ সময় ৭২ সংবিধানের মূল ৪ নীতি জুলাই সনদে সমুন্নত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, প্রতিটি রাজনৈতিক দল জুলাই সনদের সবচেয়ে বড় অংশীদার। এই দলিল ঐকমত্য কমিশনের একক দলিল নয়, এটা সবার রাজনৈতিক অঙ্গীকার। তিনি বলেন, যারা স্বাক্ষর করেননি তাদের মতামত দলিলে উল্লেখ আছে। সবাইকে জুলাই সনদে স্বাক্ষর করতে আবারও আহ্বান জানান তিনি। এর আগে শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকলেও স্বাক্ষর করেনি গণফোরাম। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি, এটা নতুন করে দেওয়া হচ্ছে। আমাদের প্রস্তাব ছিল একই সাথে 4 মূলনীতি, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ, এই 4টি শব্দ সহ যদি এটা দেওয়া হতো তাহলে জিনিসটা আমাদের কাছে পরিপূর্ণতা লাভ করত এবং মুক্তিযুদ্ধকে আমরা পরিপূর্ণভাবে ধারণ করতে পারতাম। প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সটা যথাযথ সম্মানের সাথে তাদের প্রস্তাবের মধ্যে এটা বহাল থাকবে। এই দলিল কোনো কমিশনের একক দলিল নয়, এটা সকলের সম্মিলিত প্রচেষ্টার রাজনৈতিক অঙ্গীকারপত্র। আমাদের আহ্বান, আসুন আমরা সকলেই স্বাক্ষর করি, যেন আমরা কেবল এই দলিলটিকে পূর্ণাঙ্গই করে তুলতে পারি না, এটা বাস্তবায়নের ক্ষেত্রেও আমরা অগ্রসর হতে পারি। সুষ্ঠু নির্বাচন আয়োজন করার কোনো যোগ্যতা বর্তমান নির্বাচন কমিশনের নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ইসির দেয়া প্রতীক পছন্দের শেষ দিন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে এই মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন স্বেচ্ছাচারী আচরণ করছে বলেও অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, মধ্যযুগীয় রাজা বাদশাদের মতো আচরণ করছে নির্বাচন কমিশন, অথচ গণবিশ্বাসী ও জনবান্ধব আচরণ হওয়া উচিত ছিল। রিমোট কন্ট্রোল নির্বাচন কমিশনের হাতে নেই উল্লেখ করে তিনি বলেন, অন্য কোথাও থেকে রিমোটের সুইচ চাপা হচ্ছে। ইসির এমন আচরণ সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। নুরুল হুদার মতো পরিণতি যাতে না হয় এমন সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। প্রতীক হিসেবে শাপলা ছাড়া এনসিপির বিকল্প কোনো সিদ্ধান্ত নেই। শাপলা পেতে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলেও জানান হাসনাত। প্রবাসী ভোটারের নামে ইসি কর্মকর্তারা ঘুরে বেড়াচ্ছে বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। আমরা বলেছি যে এবং শাপলা ছাড়া কোনো বিকল্প কোনো অপশন নাই। এখন আমরা বিকল্প কেন নিব, এটার আইনগত তো ব্যাখ্যা লাগবে। আমরা দেখেছি এখনো পর্যন্ত কোনো আইনগত ব্যাখ্যা কোনো কিছুই নির্বাচন কমিশন আমাদেরকে দিতে পারেনি। একটা হুইমজিক্যাল, একটা ব্যক্তি নিজের ইচ্ছা মতো করে একটা ব্যাখ্যা দাঁড় করেছে পারসেপশন অনুযায়ী। শাপলাকে কেন তারা রাষ্ট্রীয় প্রতীক বলেছে, অথবা রাষ্ট্রীয় প্রতীক বলে শাপলাকে বলে কেন তারা এই ধোঁয়াশাটা সৃষ্টি করেছে, এই ধূম্রজাল সৃষ্টির মাধ্যমে তারা রাজনৈতিক অঙ্গনে নতুনভাবে একটা বিতর্কের সৃষ্টি করেছে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, কমিশন শুধু আইনের কাছে জবাবদিহি করবে, কোনো গোষ্ঠী, দল বা ব্যক্তির কাছে নয়। সকালে সিলেটে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, অতীতের মতো ভোট হওয়ার সুযোগ নেই। কোনো বিতর্কিত লোক নির্বাচনী দায়িত্ব পালন করতে পারবেন না। তিনি আরো বলেন, কারো প্রতি পক্ষপাতিত্ব কমিশন সহ্য করবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তিনি বলেন, নির্বাচনে মাঠ প্রশাসনকে সর্বোচ্চ ক্ষমতা দেয়া হবে। এক প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী কাউকে শাপলা প্রতীক দেয়া সম্ভব নয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা নিয়ে তার বক্তব্যকে আংশিক কাট করে প্রচার করায় বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে এনসিপির বক্তব্যকে স্বাগত জানান তিনি। বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেন তিনি। আহমেদ সরওয়ারের রিপোর্ট। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংসদ ভবন এলাকায় ঘটে যাওয়া বিশৃঙ্খলা নিয়ে একটি বক্তব্যকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক দলের সরগোলের বিষয়ে পরিষ্কার করতে রবিবার সংবাদ সম্মেলন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে করা সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই যোদ্ধাদের সম্মানিত করতেই বলেছেন, কোনো জুলাই যোদ্ধা এ ধরনের ঘটনার সাথে জড়িত থাকতে পারে না। আমার একটা বক্তব্যের প্রসঙ্গ টেনে আমাকে ক্ষমা চাওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে। আমি এটাকে স্বাগত জানাই। এইভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত। আসলে বয়সের কারণে অনেকে আবেগে হয়তো অনেক কথা বলেছে, আমি সেটা নিয়ে ক্রিটিসাইজ করতে চাই না। আমি মনে করি না বিকৃত করা হয়েছে, তবে আংশিক বক্তব্যটা কাট করে তারা কথা বলেছে বলে আমার মনে হয়। বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করাতে এ ধরনের প্রশ্ন তুলেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংগ্রামের ভিত্তিতেই গণ অভ্যুত্থান হয়েছে। মাত্র 36 দিনের মধ্যে যদি আমরা মনে করি যে একটা ফেসিবাদী শক্তি বা ফেসিস্ট শাসকদের পতন হয়েছে, সেটা সঠিক নয়। এটা হচ্ছে পরিণতি, যে 16 বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফসল। তো সুতরাং বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর যে কোনো অপচেষ্টা আমার মনে হয় সফল হবে না। জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি প্রক্রিয়ার বিষয়। এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত যে কোনো প্রক্রিয়া, যেগুলো আমরা একমত হয়েছি বা কেউ কেউ গণভোটের তারিখ নিয়ে হয়তো বিভিন্ন রকমের প্রস্তাব আছে, এগুলো প্রক্রিয়া, কিন্তু বাস্তবায়ন হবে। পরবর্তী জাতীয় সংসদ সেই প্রস্তাবগুলো গ্রহণ করতে যাতে বাধ্য থাকে, সেজন্য গণভোটের প্রস্তাব আমরা করেছি। আচ্ছা, আমি পাল্টা প্রশ্ন করি, এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল কি বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না? জানা থাকলে বলুন। সবাই বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে। তো তাই যদি হয় তাহলে সংশয় থাকবে কেন? গণতান্ত্রিক চর্চা, এই গণতান্ত্রিক চর্চার জন্যই তো আমরা জীবন দিয়েছি। রাজপথে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কথা বলবে, জনমত তৈরি করার চেষ্টা করবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে তারা আন্দোলন করবে, সংগ্রাম করবে। এই দাবির জন্য তো আমরা জীবন দিয়েছি। সম্প্রতি কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা একই সূত্রে গাথা মনে হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা উচিত হবে না বলে জানান সালাউদ্দিন আহমেদ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের বিষয়ে ওঠা সকল অভিযোগ বিবেচনায় নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি জানান, কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, বিমানবন্দরের নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে। আগুন লাগার 30 সেকেন্ড সময়ের মধ্যেই প্রথম টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে বলেও তিনি দাবি করেন। দীর্ঘ সময় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীদের ঢুকতে দেওয়া হয়নি বলে যে দাবি উঠেছে তা সত্য নয় বলেও দাবি করেন পর্যটন উপদেষ্টা। কার্গো ভিলেজে লাগা আগুন শনিবার রাত 9:30টার মধ্যে নিয়ন্ত্রণে এলেও আজও দুপুর পর্যন্ত সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এর মধ্যে চলছে উদ্ধার কাজ। এই ঘটনায় 21টি ফ্লাইট ডাইভার্ট ও বাতিল হয়েছে। তবে এখন সব ধরনের বিমান উঠানামা স্বাভাবিক রয়েছে। কার্গো ভিলেজের পরিবেশ স্বাভাবিক করতে সব কর্মকর্তা কর্মচারীর সাপ্তাহিক ছুটি বাতিল করেছে সরকার। দর্শক, এই মুহূর্তে বিমানবন্দরে আছেন বিশেষ প্রতিনিধি জিয়া খান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জিয়া, অগ্নিকাণ্ডের পর ক্ষয়ক্ষতির বিষয়ে কর্তৃপক্ষ কি কিছু জানিয়েছে, আর বেসামরিক ও বিমান পরিবহন উপদেষ্টা কি বললেন? ধন্যবাদ মিথিলা। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ সকালে একবার কথা বলেছেন, তারপর থেকে এখন পর্যন্ত তারা তেমন কোনো কথা বলেননি। আর বিমান যে উপদেষ্টা যিনি এসেছিলেন শেখ বশির উদ্দিন, তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে আমাদেরকে জানিয়েছেন যে এই দুর্ঘটনা লাগার কারণ প্লাস কারো গাফিলতি আছে কিনা সব
কিছু বিষয় তারা তদন্ত করে দেখছেন এবং ফায়ার সার্ভিসকে নিয়ে যে বিভিন্ন ধরনের অভিযোগ এসেছে সেসব অভিযোগগুলো তারা তদন্ত করে দেখছেন। অর্থাৎ যত ধরনের অভিযোগ এই আগুনের ঘটনা এসেছে সবকিছু আমলে নিয়ে তারা তদন্ত করছেন এবং সুষ্ঠু তদন্ত এবং অনুসন্ধান শেষে আগুন লাগার সঠিক কারণ কি সেটা নির্ধারণ করবেন। এবং উপদেষ্টা আরেকটা বিষয় বলেছেন যে এই অর্থনৈতিক যে ক্ষতিটা হলো সেটা আর পরিমাণ কি রকম সেটা তারা নির্দিষ্ট করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। পাশাপাশি বিজিএমই এর পক্ষ থেকে বলা হয়েছে যে এই ক্ষয়ক্ষতির পরিমাণ $1 বিলিয়ন ছাড়িয়ে যাবে এবং তারা প্রতি শুক্র এবং শনিবার তারা আমদানি করা পণ্য সেটা ছাড়ানোর ব্যবস্থা করবেন এবং এই আমদানি করা পণ্য প্রয়োজনে তারা থার্ড টার্মিনাল যেটা স্থাপন করা হয়েছে সেখানে তারা রাখতে পারবেন। তো সকাল থেকে আমি মিথিলা এই দুর্ঘটনাস্থল অর্থাৎ অগ্নিকাণ্ডের যে ঘটনাস্থল সেখানে আছি এবং প্রায় 23 ঘন্টা পার হওয়ার পরও কিন্তু ধ্বংসস্তূপ থেকে কিন্তু এখনো ধোঁয়া বেরোচ্ছে এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এবং ফায়ার ফাইটার যারা আছেন তাদের প্রায় এখনো 23 থেকে 24টি ইউনিট তারা কাজ করছেন, তারা পানি ছিটাচ্ছেন যাতে এটা আর ছড়াতে না পারে। তবে তাদের দাবি যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ভুক্তভোগী যারা অর্থাৎ যারা ব্যবসায়ী আছেন রপ্তানিকারক যারা ব্যবসায়ী তারা এসে কিন্তু ভিড় করেছেন এবং তারা দাবি করছেন যে তাদের ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে এবং যেটা দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে, পাশাপাশি স্বাস্থ্য খাতেও বড় ধরনের প্রভাব ফেলবে। তো মিথিলা এই ছিল আমার কাছে এখনকার আগুনের সবশেষ খবর। জি আপনাকে ধন্যবাদ। এদিকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া 5% দেওয়ার বিষয়ে সম্মতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মচারীরা। আমরণ অনশনে থাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা 5% হারে দিতে সম্মতি দিয়ে রবিবার অর্থ মন্ত্রণালয় আদেশ জারি করে। এই আদেশ নভেম্বর থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। যদিও শিক্ষকরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। মূল বেতনের 20% বাড়ি ভাড়ার দাবিতে 8ম দিনের মতো আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আন্দোলনরত শিক্ষকরা বলেছেন এখন 10% ও সামনের বছর 10% দিতে হবে। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। কায়েস, শিক্ষকদের আন্দোলনের বিষয়ে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ মিথিলা। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শহীদ মিনারে আগের যে অবস্থাটি ছিল ঠিক এখনো সেই অবস্থায় রয়েছে। অর্থাৎ সারা দেশ থেকে যে শিক্ষকরা এসেছেন তারা এখানে স্লোগান দিচ্ছেন, মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন। আমি যদি একটু দেখাই, আপনি দেখেন যে আমাদের পিছনে শিক্ষকরা তারা তাদের দাবি আদায়ের জন্য দাবির সপক্ষে বক্তব্য দিচ্ছেন। অর্থাৎ তারা বলছেন যে তারা যে 20% বাড়ি ভাড়া দাবি করেছেন সেটি পরিপূর্ণভাবে মানতে হবে। সরকার যে 5% মেনেছে সেটি তারা মানছেন না। তাদের কথা যে 20% বাড়ি ভাড়া বাড়াতে হবে, 1500 টাকা চিকিৎসা ভাতা বাড়াতে হবে এবং কর্মচারী যারা রয়েছেন তাদের উৎসব ভাতা 75% করতে হবে। এখান থেকে যদি 1% কমানো হয় তাহলে তারা রাজপথ ছেড়ে যাবে না, এই শহীদ মিনার ছেড়ে যাবেন না। অর্থাৎ সকাল থেকে তারা যেরকম লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এখানে, সেই একই অবস্থানে তারা রয়েছেন এবং তারা বলছেন যে তাদের যদি দাবি মানা না হয় তাহলে বিকেল বেলা তারা ভুকা মিছিল করার কথা বলছেন এবং শহীদ মিনার ছেড়ে যাওয়ার কথা বলছেন, যে শহীদ মিনারের বাইরে গিয়ে তারা এই ভুকা মিছিলটি করবেন। তো সেইভাবেই তারা তাদের দাবি দেওয়া পেশ করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে মুহুর্মুহু স্লোগান হচ্ছে এখানে। অর্থাৎ একইভাবে অপরিবর্তনীয় রয়েছে সারা দেশ থেকে যে শিক্ষকরা এসেছেন তারা তাদের দাবি দেওয়া পেশ করছেন এবং তারা বলছেন যে সরকার তাদের সাথে আসলে প্রহসন করেছে। তাদের যে 5% বাড়ি ভাড়া বাড়ানোর কথা বলেছে সেটিকে তারা প্রহসন বলছেন এবং তারা বলছেন যে সরকার এর আগে যে আশ্বাসটি দিয়েছিল সেই আশ্বাস তারা পালন হয়েছে বলে মনে করছেন না এবং সরকার নানা কিছুর আশ্রয় নিয়ে তাদের দাবি পূরণ করছে না। তারা বলছেন যে যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে, যেভাবে তাদের জীবনযাত্রা মান বেড়েছে, সেভাবে সেইটার সাথে তাল মিলিয়ে চলার জন্যই তারা আসলে এই দাবিটি পেশ করেছেন, যে দাবিটি খুবই ছোট দাবি কিন্তু সরকারের পক্ষ থেকে সময় ক্ষেপণ করা হচ্ছে, সেটি পালন করা হচ্ছে না। যাই হোক, ভিতরে এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। পরবর্তীতে যদি আরও অন্য কোনো অবস্থার উদ্ভব হয় তাহলে আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। কায়েস, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম বন্দরে মাশুল বৃদ্ধি ও পণ্যবাহী গাড়ির গেট পাস ফি বৃদ্ধির প্রতিবাদে আজ সকাল 9টা থেকে 1টা পর্যন্ত 4 ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন সিএনএফ মালিক ও শ্রমিকরা। শুধু পণ্যবাহী গাড়ির গেট পাস ফি বৃদ্ধির প্রতিবাদে
3 দিন ধরে গাড়ি চালাচ্ছেন না কন্টেইনার পরিবহনকারী প্রাইম মুভার ট্রেলার মালিকরা। ফলে বন্দরে সাময়িক অচলাবস্থা তৈরি হয়েছে। তবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন ডিপো বা অফ ডকের ট্রেলার চলছে। চট্টগ্রাম বন্দরে 15 অক্টোবর থেকে 41% বাড়তি মাসুল কার্যকর নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। তার উপর ভারী গাড়ি প্রবেশের ফি 57 টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয় 230 টাকা। ফলে ক্ষুব্ধ হয়ে কন্টেইনার পরিবহনে ব্যবহৃত ট্রেলার চালানো বন্ধ রেখেছেন মালিক শ্রমিকরা। এদিকে মাসুল বৃদ্ধি সহ একই দাবিতে 4 ঘন্টা কর্মবিরতি পালন করেছেন সিএনডিএফ মালিক ও শ্রমিকরা। ফলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে আগুনে পুড়ে গেছে অন্তত 20টি দোকান। শনিবার রাতে এই ঘটনা ঘটে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, উপজেলার কাদিরদি বাজারে বাচ্চু মোল্লার মার্কেটে একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ওষুধের দোকান, বীজের দোকান, জুতার দোকান সহ 20টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে বোয়ালমারী ও মধুখালী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রে নো কিংস স্লোগানে ডোনাল্ড ট্রাম্প বিরোধী বিক্ষোভে নেমেছে লাখো মানুষ। শনিবার ট্রাম্পের প্রশাসনিক পদক্ষেপের বিরুদ্ধে 50টি রাজ্যে 2,500-এরও বেশি স্থানে 70 লাখেরও বেশি জনতা বিক্ষোভে অংশ নেয়। নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেস থেকে শুরু করে ছোট শহরগুলোতেও বিক্ষোভে ফেটে পড়েছে জনতা। ট্রাম্প প্রশাসনের কর্তৃত্ববাদী নীতির বিরুদ্ধে এই প্রতিবাদে অংশ নিয়েছেন রাজনীতিক, শিল্পী, সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রবীণরাও। ব্যানার আর নানান স্লোগান তুলে গণতন্ত্রের পক্ষে সরব নাগরিকরা বলছেন, যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই, জনগণই রাষ্ট্রের মালিক। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নয়, ট্রাম্প দেশের রাজা হিসেবে স্বৈরশাসন করছেন বলেও অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প তার কার্যনির্বাহী ক্ষমতার সীমা অতিক্রম করছেন। বর্তমান প্রেসিডেন্ট মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি, এমন অভিযোগও ট্রাম্প বিরোধীদের। যুক্তরাষ্ট্রের সাংবিধানিক ভারসাম্য প্রশ্নের মুখে বলে দাবি বিক্ষোভকারীদের। বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়েছে ইউরোপেও। যুক্তরাজ্য, মাদ্রিদ ও বার্সেলোনায় শত শত মানুষ বিক্ষোভ করেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 74 রানের জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরুর ম্যাচে বাংলাদেশের নায়ক রিশাদ হোসেন। ব্যাটিং প্রতিকূল উইকেটে তার 13 বলে 26 রানের ইনিংসের শেষ দিকে দলের জন্য ছিল মহামূল্যবান। এরপরও আসল কাজ বোলিংয়েও জ্বলে ওঠেন এই লেগ স্পিনার। 9 ওভারে 35 রান দিয়ে নেন ক্যারিয়ার সেরা 6 উইকেট, যা ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের কোনো স্পিনারের সেরা কীর্তি। অথচ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে 23 বছরের রিশাদ ছিলেন পুরোপুরি নির্লিপ্ত। আসলে তেমন কিছু বলার নেই, এটা হচ্ছে আমার জব, তো এটা আমাকে করতে হবে। তো যেদিন সবাই একটু স্ট্রাগল করতেছিল, তো আমি চেষ্টা করছি যে আমার বেস্টটা দেওয়ার। তো এটা নর্মাল, এটা আমার জব আর কি। আমি আমার প্রসেসের মধ্যেই ছিলাম। তো প্রথম একটা ওভার একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়েছে, তো পরে সব কিছু ঠিক কাভার করে ফেলছি ইনশাল্লাহ। উইকেট ওদের জন্য যেমন ছিল আমাদের জন্য একই ছিল। তো আমার মনে হয় যে দুই টিমের জন্য আপনি দেখবেন যে এর চেয়ে কিন্তু বাজে উইকেট গায়ানাতে ছিল, তো আমরা কিন্তু এটা অ্যাডজাস্ট করে খেলছি। তো আমার মনে হয় যে দুই টিমের জন্য কিন্তু সমান ছিল। যে জায়গায় নামে আমার রোলটা হচ্ছে যে কীভাবে একটু এক্সট্রা রান করা যায়, যে টিমের জন্য যেটা ভালো হয়। যে জায়গায় 180, সে জায়গায় যে 210-15 হয়, তো আমার জন্য ভালো। তো আমি এটাই রোল, আমার এটা ট্রাই করছি, তো আলহামদুলিল্লাহ হয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। সনদে সই করল গণফোরামও। যুগোপযোগী সাংবিধানিক সংস্কারের আশা। নির্বাচনের রিমোট ইসির হাতে নেই অভিযোগ এনসিপির। ক্ষমা চাওয়ার আহ্বানকে স্বাগত জানালেন সালাউদ্দিন। সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা নিয়ে তার বক্তব্যকে কাট করে প্রচারের অভিযোগ। শাহজালালে ফ্লাইট চলাচল স্বাভাবিক, অগ্নিকাণ্ডের সকল অভিযোগ বিবেচনায় নিয়ে চলছে তদন্ত, জানিয়েছেন উপদেষ্টা শেখ বশির। বাড়ি ভাড়া 5% সম্মতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে অর্থ মন্ত্রণালয়ের চিঠি। আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রত্যাখ্যান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।